নমস্কার। গল্পকথক মিতার পরিবারে তোমাকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। দেবীপক্ষ কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা। আজ চতুর্থী। সকল শ্রোতা বন্ধুকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা রাখবো আমার বন্ধুরা পুজো খুব ভালো কাটাবেন। তো চলো শুরু করি আজকের গল্প পাঠ। আজ আমি তোমাদের পাঠ করে শোনাচ্ছি শৈলজানন্দ মুখোপাধ্যায় রচিত একটি মেয়েকে নিয়ে ছোট গল্পটি। তো কথা না বাড়িয়ে চলো চলে যাই গল্প পাঠে। মেয়েটির নাম মায়া। সে নিজেই বলেছিল তার নাম মায়া ব্যানার্জি। সন্ধেবেলা এসেছিল আমার বাড়িতে একটি রিকশায় চড়ে। একাই এসেছিল। চেহারা দেখে অবাক হয়ে গিয়েছিলাম। অবাক হয়ে যাবার মতোই চেহারা। যে শাড়িটা সে পরেছিল সেটা খুব দামি শাড়ি নয়। গায়ে ছিল লাল রঙের একটি আঁটোসাঁটো জামা, হাতে কয়েক গাছা সোনার চুড়ি আর কানে দুটি সাদা পাথর। এইতেই যে ২৫-২৬ বছরের একটি মেয়েকে এত সুন্দরী মনে হতে পারে তা আমার জানা ছিল না। সিনেমার ছবি তৈরি করতে গিয়ে অনেক মেয়েকেই দেখলাম, অনেক মেয়েকেই অনেক রকম করে সাজালাম, কিন্তু ঠিক এরকমটি কাউকে দেখেছি বলে আমার মনে হয় না। মাথার চুল থেকে আরম্ভ করে সারা দেহে কোথাও যেন কোনো খুঁত নেই। সবচেয়ে আশ্চর্য তার দুটি চোখ আর দাঁত। মেয়েরা আমার কাছে কেন আসে জানি, ইনিও যে কেন এসেছেন আমি বুঝতে পারছি। তবু জিজ্ঞাসা করলাম, এবার বলুন আপনার জন্য আমি কি করতে পারি। কায়দাটা বিলিতি, বলে বলে অভ্যেস হয়ে গেছে তাই বলেই ফেললাম। মেয়েটির চোখের দিকে আমি তাকাতে পারছিলাম না, কিন্তু জবাব শুনে তাকাতে হলো। আপনি আর আমার জন্য কি করবেন? আমি বরং ভাবছি আপনার নেক্সট ছবির হিরোইনের কাজ করতে পারবো কিনা। কোথাও কোনো জড়তা নেই, আড়ষ্টতা নেই, পরিষ্কার কথা। তাকালাম মেয়েটির মুখের দিকে। দেখলাম সে মুখ টিপে টিপে হাসছে। বললাম, আপনাকে যে হিরোইনের পার্ট দেব তা আপনি জানলেন কেমন করে? হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল। সোজা আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলে, দেবেন না? অভিনয় যদি করতে পারেন তো দেব। অভিনয় করতে পারি কিনা দেখে নেবেন, বাজিয়ে নেবেন। জিজ্ঞাসা করলাম, সে বিশ্বাস আপনার আছে? আছে বলেই তো অত দূর থেকে এসেছি। কত দূর থেকে এসেছেন? সেই ভবানীপুর, হরিশ মুখার্জি রোড। সে তো অনেক বড় রাস্তা। কোন দিকে? এই দিকে না কালীঘাটের দিকে? হাতের কাছে একটা পেন্সিল ছিল। কাগজের ওপর লিখে ফেললাম ৩৩-৩। ও কি, ঠিকানা লিখলেন কেন? বিশ্বাস হচ্ছে না বুঝি? না না, এমনি অন্যমনস্ক হয়ে লিখে ফেললাম। মুখে বললাম বটে, কিন্তু সত্যিই তো কেন লিখলাম? মেয়েটিকে আমার খুব ভালো লেগেছিল। মনে মনে ভেবেছিলাম একেই হিরোইন করব, কিন্তু চট করে কথাটা বলা উচিত নয়। জিজ্ঞাসা করলাম, বাড়িতে কে আছে? যেই থাক না, সে সব জেনে আপনার কি হবে? বললাম, একা তো থাকেন না, গার্জেন একজন আছে নিশ্চয়ই। মেয়েটির সিঁথিতে সিঁদুর ছিল। কথাটা বোধ হয় সেই দিকে তাকিয়েই বলেছিলাম। মেয়েটির চোখ এড়ায়নি, হেসে বললে, তা আছে, সিঁথিতে সিঁদুর রয়েছে দেখতেই তো পাচ্ছেন। বললাম, আপনার স্বামীর একটা অনুমতির দরকার। কেন? আমি তো নাবালিকা নই, আমার আবার অনুমতির দরকার হবে কেন? বললাম, হবে। লিখে দিতে হবে যে আমার স্ত্রী শ্রীমতী। শ্রীমতী নিজেই তার নামটা আবার বলে দিল, মায়া ব্যানার্জি।
বললাম, মায়া ব্যানার্জি সিনেমায় যদি অভিনয় করে? মেয়েটি হাসতে হাসতে বললে, আমি কোনো আপত্তি করব না, এই তো। মায়া বললে, চিঠিটা দেবেন আমাকে, আমি সই করিয়ে এনে দেব। মনে মনেই বললাম, সেটি হচ্ছে না, আমার সামনে সই করতে হবে। যাই হোক, এসেছে যখন অত দূর থেকে, বললাম, একটু চা খান? না, চা আমি খাই না। কফি? চা খাই না, কফি খাবো? কিছু আপনাকে খেতেই হবে। মায়া হেসে বললে, এক গ্লাস জল আনিয়ে দিন। বাড়ির চাকরকে কিছু সন্দেশ আর এক গ্লাস জল আনতে বললাম। মায়া জিজ্ঞাসা করলে, ছবি কখন আরম্ভ করবেন? 1 মাস পরে। আপনার সব ছবি আমি দেখেছি, এবারের ছবির গল্পটা আমাকে বলবেন? বললাম, না। কেন? গল্প আপনি কাউকে বলেন না বুঝি? না। যারা আপনার ছবিতে অভিনয় করবে তাদেরও বলেন না? বলি, বলবার যখন সময় হয় তখনই বলি। এবার সে আমাকে বড় শক্ত এক প্রশ্ন করে বসল। আপনার ছবিতে আপনি এত কথা দেন কেন? কথার প্রয়োজন হয় বলেই দিই। কম কথা দিয়ে কাজ চলে না? চলে, কিন্তু সে ছবির জাত আলাদা। চক্ষু নির্ভর সেই রকম ছবি তৈরি করার দিকেই আমরা এগিয়ে চলেছি। কিন্তু আশ্চর্য, সে কথা মেয়েটিকে আমি বুঝিয়ে বলতে যাচ্ছিলাম। মেয়েটি নিজেই আমাকে সেই সব কথা বলতে লাগলো। বললে, স্টেজ আর স্ক্রিন দুটোর চেহারা যদি একই রকম হয়ে যায়, তাহলে যার জোর বেশি সে অনায়াসেই এগিয়ে যাবে আর একজনকে পেছনে ফেলে দিয়ে। কাজেই আপনাকে একটু সাবধান হতে হবে। ওরে বাবা, এ যে আমাকে শেখাতে চায়। তবু বললাম, দেখুন, টাকাটা তো আমার নয়, অন্যের টাকা নিয়ে ছবি তৈরি করতে হয়, কাজেই পরীক্ষা নিরীক্ষা করতে ভয় করে। মায়া বললে, একে আপনি পরীক্ষা বলছেন কেন? সেই তো সিনেমার আসল রূপ। বললাম, আসল কি নকল ঠিক জানি না, হয়তো তার আসল রূপ এখনো আবিষ্কৃতই হয়নি। ইউরোপের কোনো দেশ হয়তো আবিষ্কার করবে, আমরা তার নকল করব, যেমন করলাম আধুনিক সঙ্গীতে, গল্পে, কবিতায়। শিল্প এবং সাহিত্যের রূপ গেছে বদলে, সিনেমাই বা বাদ যাবে কেন? মায়া ব্যানার্জি আমার মুখের ওপরেই বলে বসল, আপনি একেবারেই সেকেলে। কেন? আজকালকার গান, আজকালকার কবিতা আপনার ভালো লাগে না? বললাম, কদাচিৎ দু একটা ভালো লাগে। সেদিন একজন কবিকে এই কথা বলেছিলাম, সে রাগ করেছিল। বলেছিল, আমরা যা লিখছি, যাকে আপনারা গদ্য কবিতা বলেন, সেইটিই কবিতার আসল রূপ। বলেছিলাম, রবীন্দ্রনাথ তাহলে কি লিখতেন? নবীন কবি বলেছিল, রবীন্দ্রনাথ লিখতেন পদ্য। মায়া ব্যানার্জিকে বললাম, আপনিও কি সেই দলে? মায়া বললে, কোন দলে আমি জানি না, তবে আধুনিক কবিতা আমার ভালো লাগে। সিনেমার কথা হচ্ছিল, সিনেমার কথাই হোক। আগেকার ছবিতে দেখতাম প্রেমিক প্রেমিকা ডুয়েট গান গাইছে, আপনিও তো গাইয়েছেন। আজকাল পারেন গাওয়াতে? স্বীকার করতেই হলো, পারি না। এমনই করে ধীরে ধীরে সাধারণ মানুষের রুচিবোধ যত পরিচ্ছন্ন হবে, ততই বদলে যাবে আনন্দ লাভের এই সব স্থূল উপাদানগুলি। তার জন্যে যদি আপনি বলেন সুরের কোনো ব্যাকরণ থাকবে না, কবিতার ছন্দ জ্যোতি মিলের কোনো প্রয়োজন নেই, সিনেমায় গল্প থাকবে না, নাটক থাকবে না, মানুষের হৃদয় ধর্মকে বর্জন করতে হবে, কথাটা মায়া ব্যানার্জি আমাকে শেষ করতে দিলে না। বললে, ওসব আজ থাক, আর একদিন এই নিয়ে আলোচনা করব আপনার সঙ্গে। আজ রাত হয়ে যাচ্ছে, আমি উঠি, আবার একদিন আসব। কবে আসব বলুন?
বললাম, আগামী সোমবার আসবেন। এ কটা দিন আমি খুব ব্যস্ত হয়ে থাকব। মায়া ব্যানার্জি চলে গেল। ট্যাক্সিতে গেল না, ট্রামে গেল, কিছুই দেখলাম না। চুপ করে বসে বসে ভাবতে লাগলাম তারই কথা। চমৎকার মেয়ে। আমার পরের ছবিতে একেই হিরোইন করব। গল্পটা আবার নতুন করে লিখতে হবে। তা হোক। ছবি সম্বন্ধে যেসব কথা সে বলে গেল সবই আমি বুঝি, কিন্তু আমাকে ছবি তৈরি করতে হয় আমাদের দেশের সাধারণ মানুষগুলির মুখের পানে তাকিয়ে। তারা অত্যন্ত স্থূল, অথচ তাদের খুশি করতে পারলেই আমার ছবির প্রডিউসার খুশি হবে, ছবির ব্যবসায় লোকসান হবে না। এই দিকটা দেখতে গিয়েই আমাকেও নিচে নামতে হয়, তুলির আঁচড়গুলো মোটা করে টানতে হয়, নইলে তারা দেখতে পারে না। জানি আমারও একটা দায়িত্ব আছে। ছবির মান যদি উঁচু করতে না পারি, এক শ্রেণীর দর্শক আমার ছবিকে ছুঁড়ে ফেলে দিতে কুণ্ঠিত হবে না, কিন্তু তারা সংখ্যায় অতি নগণ্য। আমার ছবি যদি বিদেশে পাঠাতে পারতাম, যে ছবি এখন তৈরি করছি সেরকম ছবি কখনো তৈরি করতাম না, তখন আমার চোখের সামনে থাকতো এমন সব দর্শক যারা আমার দেশকে চিনতে চায়, আমাদের দেশের মানুষগুলির মনকে বুঝতে চায়। আমাদের সান্ত্বনা এই যে আমার পরবর্তীকালে ছবি যারা তৈরি করবেন তাদের পথ আমরা তৈরি করে দিয়ে গেলাম। আগাছার জঙ্গল পরিষ্কার করলাম। পরের দিন স্টুডিও থেকে ফিরছি। হঠাৎ মনে হলো মায়ার কথাগুলোই সত্যি। মায়াকে হিরোইন করে তারই মনের মতো ছবি তৈরি করব। তা যদি না করি, হয়তো সে আমার ছবিতে কাজ করতে চাইবে না, নয়তো কাজ করতে করতে আরও 10 জনের সামনেই আমাকে যাতা বলে অপদস্থ করে দেবে। পৃথিবীর অন্যান্য দেশের সিনেমার ইতিহাস আমি বইয়ে পড়েছি, ছবি দেখবার সুযোগ হয়নি। ইন্ডিয়া ছিল তখন ইংরেজের অধীনে। ইংল্যান্ডের ছবি দেখেছি। আমেরিকার ছবিতে বাজার তখন ছেয়ে গেছে। ছবির বাজারে ইংল্যান্ড তেমন সুবিধা করে উঠতে পারছে না। আমেরিকার পৃথিবী জোড়া ব্যবসা। নানা রকমের ছবি তারা তৈরি করছে। প্রচুর টাকা তারা লগ্নি করেছে এই কারবারে। প্রচুর টাকা তাদের তুলে আনতে হবে পৃথিবীর বাজার থেকে। কাজেই মন ভোলানোর চেয়ে চোখ ভোলাবার দিকেই নজর তাদের বেশি। মন ভোলাবার চেষ্টা যে তারা করেনি তা নয়। কয়েকজন দিকপাল সিনেমা ডিরেক্টর সাহিত্যকে অবলম্বন করে হৃদয়ধর্মী ছবি তৈরি করেছেন, যেসব ছবি গল্পের মনোহারিত্বে, চরিত্রের বৈশিষ্ট্যে, নাটকীয় সংঘাতে, ভাবের অভিনবত্বে অপরূপ। কোন দেশের বাজার থেকে সেসব ছবি কত টাকা তুলেছে আমি জানি না, শুধু জানি আমাদের এই বাংলাদেশ তাদের স্বতঃস্ফূর্ত অভিনন্দন জানাতে কুণ্ঠিত হয়নি। তাদের থেকে স্বতন্ত্র মনোভাব নিয়ে একটা নতুন কিছু করবার দুর্বার আকাঙ্ক্ষায় ফ্রান্স দুবার চেষ্টা করেছিল সিনেমা ছবিতে একটা নতুন ধারা প্রবর্তন করবার। দুবারই তার অপমৃত্যু ঘটেছে। এখনো সে চেষ্টা করে চলেছে। ইটালি চেষ্টা করছে অনেক দিন থেকে। তাদের দেখাদেখি পৃথিবীর অন্যান্য 2-1টি দেশ এই নিয়ে পরীক্ষা নিরীক্ষাও চালাচ্ছে। আমাদের দেশেও তার ঢেউ লেগেছে। সৌন্দর্যবোধ মানুষের মনে যখন প্রবল হয়ে ওঠে, তখন তার প্রকাশের ব্যাকুলতা মানুষকে পাগল করে তোলে। কিন্তু এই প্রকাশের ব্যাকুলতা শিল্পীকে যদি উদ্ভট কিছু সৃষ্টি করবার দিকে আকর্ষণ করে, তাহলে বিপদ অবশ্যম্ভাবী। অন্যের থেকে স্বতন্ত্র হবার মোহে সিনেমা ছবির স্রষ্টা যদি মানুষের একটিমাত্র ইন্দ্রিয়ের উপর নির্ভর করে চলতে চান, যদি বলেন শুধু চোখ দিয়েই আমি পৃথিবীর যাবতীয় সৌন্দর্যের ভাণ্ডার মানুষের কাছে উন্মুক্ত করে ধরব, যদি বলেন সাহিত্য, নাটক, মানব চরিত্রের বৈচিত্র্য এবং সর্বপ্রকার ভাবের আবেগকে পরিহার করাই তার একান্ত কর্তব্য, তাহলে মানুষের হৃদয়ের অন্তঃপুরে প্রবেশের পথ তার কাছে চিরকালের জন্য অবরুদ্ধ হয়ে থাকতে বাধ্য। এদের সৃষ্টির মধ্যে তাই পরিপূর্ণতার অভাব।
এই অভাব এবং অক্ষমতাকে ক্ষমতার বড়াই বলে প্রচার না করলে জনসমর্থনের অভাবে এদের বিলুপ্তির সম্ভাবনা। কাজেই এদের জয়ধ্বজা উড়িয়ে একদল লোককে লড়াই করবার জন্যে প্রস্তুত হতে হয়। তাঁরা বলেন, এদের সৌন্দর্যবোধ এবং বিচার বুদ্ধির হিসাব অত্যন্ত সূক্ষ্ম, তাই মোটা হিসাবের মানুষ যারা, যাদের আমরা সাধারণ বলি, এরা তাদের হিসাবের বাইরে। এরা তাদের বলেন গ্রাম্য। যা প্রচলিত তাকে বলেন অকিঞ্চিৎকর। অথচ এই গ্রাম্য মানুষেই দেশ আমাদের ভরা। এদের অবজ্ঞা করা হয়। এরা যাত্রা গান শুনে আনন্দ লাভ করে, মহাভারত রামায়ণের গল্প শোনে, কত পৌরাণিক কত কাল্পনিক চরিত্র কত বিচিত্র মূর্তিতে তাদের সম্মুখে এসে দাঁড়ায়। কত বিচিত্র রসের ধারা তাদের দুঃখ দারিদ্র্য, তাদের মলিনতা, তাদের তুচ্ছতার ওপর প্রভাব বিস্তার করে। চরিত্রের দীপ্তি তাদের উজ্জীবিত করে। শ্রীরামচন্দ্রের দেব দুর্লভ চরিত্র মহিমায় মুগ্ধ হয়ে তাকে দেবতার সিংহাসনে বসিয়ে প্রণাম নিবেদন করে। যে মানুষ অবস্থার দ্বারা সংকীর্ণ, সেই মানুষ নিজের ভাব সৃষ্টির দ্বারা নিজের বিস্তার রচনা করে। দুদিক রক্ষা করব কেমন করে, সেই কথাই ভাবছিলাম। হঠাৎ দেখলাম গাড়িটা হাজরা রোডের মোড়ে এসে দাঁড়িয়ে পড়েছে। পুলিশ হাত দেখিয়েছে। ড্রাইভারকে বললাম, চলো, হরিশ মুখার্জি রোড, 33-3। নম্বরটা আমার মনে ছিল। বাড়িটা খুঁজে বের করলাম। সিঁড়ির কাছে একটি মেয়ের সঙ্গে দেখা। গিটার হাতে নিয়ে কোথায় যেন সে যাচ্ছিল। কাকে চান? মায়া ব্যানার্জিকে। মেয়েটি একবার ভালো করে দেখে নিল আমাকে, তারপর বললে, মায়া ব্যানার্জি বলে এখানে কেউ থাকে না তো? সে কি? তিনি তো আমাকে এই ঠিকানাটাই দিয়েছেন। মেয়েটি কি যেন ভাবলে, ভেবে বললে, রাস্তার ধারে ওই যে দোতলা বাড়িটা, ওইখানে চলে যান। মায়া ব্যানার্জি নয়, মায়া মুখার্জি। দোতলা বাড়ির সম্মুখে ডোর প্লেটে লেখা রয়েছে, ডাক্তার P.N. মুখার্জি। টাইটেল দেখে মনে হলো বিলেত ফেরত। টাইটেলটা পড়ছিলাম। পেছনে রাস্তার ওপর একটি মোটর এসে দাঁড়ালো। গাড়ি থেকে যিনি নামলেন, প্রিয়দর্শন যুবক, গলায় স্টেথোস্কোপ। দেখে মনে হলো তিনিই ডাক্তার মুখার্জি। আবার সেই প্রশ্ন, কাকে চাই? বললাম, মিসেস মায়া ব্যানার্জিকে। আসুন। ভদ্রলোক আমাকে দোতলায় নিয়ে গিয়ে বসালেন। চমৎকার সাজানো ড্রয়িং রুম। সম্মুখের দেয়ালে মায়া ব্যানার্জির ছবি। সেই দিকেই তাকিয়েছিলাম। ডাক্তার মুখার্জি হেসে বললেন, হ্যাঁ, ওই আপনার ক্লায়েন্ট, কিন্তু মায়া ব্যানার্জি নয়, মায়া মুখার্জি, আমার স্ত্রী। বললাম, কিন্তু উনি আমাকে বলেছিলেন ব্যানার্জি। হো হো করে হেসে উঠলেন মুখার্জি। বললেন, ব্যানার্জি বলেছিলেন, ভুল ঠিকানাও দিয়েছিলেন। আর কি কি করেছিলেন বলুন তো? কিছু কিছু আমি শুনেছি। বড় রসিক মানুষ মিস্টার মুখার্জি। বলুন, চা না কফি? বললাম, শুধু এক গ্লাস জল। আবার হেসে উঠলেন তিনি। আপনি তো ট্রাম থেকে নেমে রিকশায় চড়ে আসেননি, শুধু জল কেন, তার সঙ্গে এক প্লেট সন্দেশও তো থাকবে। বুঝলাম মায়া সবই তাকে বলেছে, সবই তিনি জানেন। বললাম, ডাকুন আপনার স্ত্রীকে। আজ হয়তো এখানে আমাকে দেখে তিনি একটু অবাকই হয়ে যাবেন। কেন? আমার আসবার কথা ছিল না, তবু এসেছেন। তাহলে আপনার আগ্রহটাই বেশি। তা বলতে পারেন। কেন বলুন তো? ও কি খুব সুন্দরী? আপনার কি মনে হয়? মুখার্জি বললেন, বিয়ের পর সুন্দরী মনে হতো কিছুদিন,
এখন আর মনে হয় না। কতদিন বিয়ে হয়েছে? তা প্রায় বছর চারেক হলো বইকি। ছেলেপুলে? হয়নি। বলেই তিনি জিজ্ঞাসা করলেন, ও কি অভিনয় করতে পারবে? বললাম, মনে তো হয় পারবেন। পারলে কত মাইনে দেবেন? শুনেছি তো আজকাল সিনেমার অভিনেত্রীরা অনেক টাকা পায়, অনেক টাকা রোজগার করে। তা নাম হলে উনিও করবেন। নাম হবার আগে আপনি কত টাকা দেবেন তাই বলুন। কথাটা একটু ভেবে বলতে হলো। বললাম, আমার ছবিতে কাজ করার সময় অন্য কোথাও কাজ করতে পারবেন না কিন্তু। তা না হয় করবে না, আপনি টাকার কথাটা বলুন। আগ্রহ দেখে মনে হলো ডাক্তার মুখার্জির টাকার প্রয়োজন খুব বেশি। প্র্যাকটিস হয়তো ভালো চলছে না, কিন্তু খরচ তো আপনাদের খুব কম। আপনি আর আপনার স্ত্রী এত টাকা টাকা করছেন কেন বলুন তো? কেন করছি আপনি বুঝবেন না, বলুন। পাছে হাতছাড়া হয়ে যায় তাই বলেই বসলাম। প্রথম ছবিতে আমি ওকে 5,000 টাকা দেব। টাকার অঙ্কটা কিন্তু মনের মতো হলো না ডাক্তার মুখার্জি। বললেন, সে কি মশাই, মাত্র 5,000? তবে যে শুনেছি 40-50, বোম্বাই গেলে তো 1,00,000-2,00,000। বললাম, অভিনয় করুন আগে, নাম হোক, তখন 1,00,000-2,00,000 হাঁকবেন। এই বলে টেবিলের ওপর থেকে ডাক্তারের ছাপানো প্যাডটা নিয়ে একটা অনুমতিপত্রের খসড়া লিখতে বসলাম। বললাম, এখানে আপনি একটা সই করে দিন। পরে আমাদের ছাপা কন্ট্রাক্ট ফর্মে আপনার স্ত্রী সই করবেন। কাগজখানা হাতে নিয়ে ডাক্তার মুখার্জি সই করছেন। এমন সময় সম্মুখে তাকিয়ে দেখি হাসতে হাসতে ঘরে ঢুকছে মায়া মুখার্জি, সঙ্গে একজন চাকর। দুজনের হাতে 2টো ট্রে, চায়ের সরঞ্জাম এবং প্রচুর খাবার। নমস্কার, আমি এসেছি আপনি জানলেন কেমন করে? মায়া তেমনি হাসতে হাসতে ডাক্তারের পাশের চেয়ারে বসল। আপনি যখন পারুলদের বাড়িতে গেছেন তখনই আমি দেখেছি। বললাম, আপনি ভুল ঠিকানা দিয়েছেন কেন? ভুল ঠিকানা, ভুল নাম? ডাক্তারের দিকে তাকিয়ে মায়া বললে, এর জন্যে। ডাক্তার এইবার কথা বললেন, হ্যাঁ, আমাকে খাতির করে কত। একদিন একটুখানি ঝগড়া হলো, কথাবার্তা বন্ধ হয়ে গেল, আর ব্যাস, তারপর দিন কাউকে কিছু না বলে ছুটলো আপনার কাছে, ভবানীপুর থেকে সোজা বাগবাজার। বললাম, তাতে আপনার ক্ষতিটা কি হলো? আমার যে কি ক্ষতি হলো তা আপনি কেমন করে জানবেন বলুন? আপনার হলো লাভ, আমার হলো ক্ষতি। মায়া আমাদের জন্য চা তৈরি করছিল, মুখ তুলে তাকালে তার স্বামীর দিকে, বললে, লাভ আর ওর হলো কোথায়? সিনেমায় অভিনয় করতে তুমি তো আমাকে দেবে না বলেছ। মায়াকে বললাম, ভাববেন না আপনি, ওকে আমি রাজি করিয়েছি। প্রথম ছবিতে আপনাকে আমি 5,000 টাকা দেব শুনে উনি রাজি হয়েছেন। টাকার জন্য রাজি হয়েছে? মায়া যেন অবাক হয়ে তার স্বামীর মুখের দিকে তাকালে। টাকা? ও কি করবে? ব্যাংকে ওর লাখ লাখ টাকা, ছেলে নেই মেয়ে নেই, কে খাবে ওর টাকা? হাতের খাবারটা আর মুখে তুলতে পারলাম না। দেখলাম আমার দেওয়া অনুমতিপত্রে সই করে কাগজখানি ডাক্তার মুখার্জি তার বাঁ হাত দিয়ে চেপে ধরে ডান হাত দিয়ে খাবার খেতে খেতে মুখ টিপে টিপে হাসছেন। হাত বাড়িয়ে বললাম, দিন কাগজখানা। দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ তো তারা কিসের, খেয়ে নিন আগে। দুজনেই চা খাচ্ছি। ডাক্তারবাবু বললেন, আচ্ছা মিস্টার মুখার্জি, আপনার এবারের গল্পটি প্রেমের গল্প তো? বললাম, তা প্রেম একটু আছে বই কি। আর প্রেমিকা হলো গিয়ে আমার স্ত্রী মায়া। প্রেম করবে কার সঙ্গে? যে হিরো হবে তার সঙ্গে। ডাক্তারবাবু বললেন, আমাকে বসে বসে তাই দেখতে হবে? বললাম, দেখতে না চান
ছবি আপনি দেখবেন না, এ তো সত্যিকারের কিছু নয়, অভিনয়। দিন কাগজখানা, আমি চলি। সই করা কাগজখানা অম্লান বদনে তিনি আমার হাতে তুলে দিলেন। পড়তে গিয়ে দেখি কাগজে সই তিনি ঠিকই করেছেন, কিন্তু আমি যা লিখেছিলাম তার শেষে একটি না বসিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনার ছবিতে আমার স্ত্রী শ্রীমতী মায়া মুখার্জিকে অভিনয় করবার অনুমতি দিলাম না। সে কি, আপনি অনুমতি দেবেন না? না মশাই, স্ত্রী আমার হাতছাড়া হয়ে যাবে। এ কি বলছেন আপনি ছেলে মানুষের মতো? ডাক্তারবাবু উঠে দাঁড়ালেন, বললেন, ঠিকই বলেছেন আপনি। এইসব ব্যাপারে আমি সত্যিই ছেলে মানুষ, মেয়ে মানুষকে বিশ্বাস করি না। চলুন আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসি। মায়া দেখলাম যেমন হেঁটো মুখে বসেছিল তেমনি চুপ করে রইল। কাগজখানা তার হাতের কাছে ফেলে দিয়ে নিচে নেমে এলাম। সিঁড়িতে নামতে নামতে ডাক্তারবাবু বললেন, সবাই সুন্দরী বলে বলে ওর মাথাটি দিয়েছে খারাপ করে। সে সৌন্দর্য একা আমাকে দেখিয়ে ওর সুখ হচ্ছে না, ছবিতে নেমে সারা বাংলাদেশকে দেখাতে চায়। কথাটার জবাব দিলাম না। আমাকে গাড়িতে চড়িয়ে দিয়ে ডাক্তারবাবু আমার মুখের কাছে মুখ এনে চুপি চুপি বললেন, ছেলেপুলে হলে বোধ হয় এরকমটি হতো না। না, কি বলেন? জবাবের অপেক্ষায় তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। বললাম, আপনি ডাক্তার, আমার চেয়ে সেটা আপনিই ভালো বোঝেন। মুখের হাসি তার বন্ধ হয়ে গেছে, শুধু বললেন, হুম। মনে হলো কি যেন তিনি ভাবছেন। গাড়ি ছেড়ে দিলে পেছন ফিরে তাকিয়ে দেখলাম অসহায়ের মতো তখনও তিনি চুপ করে দাঁড়িয়ে আছেন। অমন সুন্দর মুখখানি তার বিষণ্ণ ম্লান। বিলেত ফেরত, অত বড় ডাক্তার, ব্যাংকে লাখ লাখ টাকা, বাড়িতে তার মায়ার মতো পরমা সুন্দরী স্ত্রী, তবু তার মুখের ওপর কিসের ছায়া পড়েছে বুঝতে পারলাম না।